আজকের পর্বে পৌরাণিক রহস্যময় মামা ভাগ্নে পাহাড়ের সাথে থাকছে পাহাড়েশ্বর শিব মন্দির। এত সুন্দর প্রকৃতি আর প্রকৃতির মাঝেই আমরা খুঁজে পেয়েছি মজার ছলে একটি ছোট্ট জিনিস। ছোট্ট বলাটা ভুল, তবে দেখাচ্ছি। এই হলো মামা আর এই হলো ভাগ্নে, আর এই দুটো পাথরের মধ্যখানে পেয়েছি এই সাধু বাবাকে। দেখুন, ইনি এমন একজন সাধু বাবা যিনি কখনো চোখ খুলে ধ্যান করেন, কখনো চোখ বন্ধ করে ধ্যান করেন, আবার কখনো বা হাসতে হাসতে ধ্যান করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। এখন আমরা যাচ্ছি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত দুবরাজপুর শহরে। এর আগের পর্বে তোমাদের রিকোয়েস্টে আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম দুবরাজপুরের কাছাকাছি অবস্থিত হেতমপুর রাজবাড়ি। এখনও অবধি যারা যারা রাজবাড়িটি দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ করে দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানিও। কথা বলতে বলতে আমরা মামা ভাগ্নে পাহাড়ের প্রবেশপথের কাছাকাছি পৌঁছে গেছি। সকাল থেকে বেরিয়ে এখনও অবধি আমাদের কিছু খাওয়া হয়নি, আর এই প্রবেশপথের বাইরেই দেখলাম অনেক খাবারের দোকান, আর সেখান থেকে আমরা বেছে নিলাম আজকে পুরি আর সবজি। তবে এর সাথেও আরও অনেক দোকান আছে আর অনেক কিছু বিক্রি করা হয়, তোমরা চাইলে সেগুলোও নিতে পারো, যেমন ছাতুর ঘোল, আরও অনেক কিছু। প্রথমে আমি ভেবেছিলাম যে মুড়ি আর ঘুগনি খাবো, কারণ বহু বছর হয়েছে খাওয়া হয়নি। তারপরে হঠাৎ করে ভাবলাম যে মুড়ি ঘুগনি খাওয়াটা ঠিক হবে না হয়তো, সেই জন্য আজকে এই প্ল্যানটা করে নিলাম। তো এর মধ্যে আমি কাকুকে বললাম যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিও, কারণ পেঁয়াজ ছাড়া ঘুগনি একদমই ভালো লাগে না। তোমাদের কোনটা ভালো লাগে, মুড়ি ঘুগনি নাকি পুরি ঘুগনি? তবে অনেক জায়গায় একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে পুরি কিন্তু আগে থেকে ভেজে রাখা থাকে, তবে এই কাকার কাছে কিন্তু সেটা হয় না। আমরা যেতেই যখন বললাম যে পুরি আর ঘুগনি খাবো, তখন আমাদের সামনে গরম গরম তেলে এই রকমভাবে ছেড়ে দিল আর বানিয়ে নিল পুরি। এবারে চলো খাওয়া শুরু করা যাক। ভালো হালকা টক টক ভাব আছে, আর এটার জন্য ভালো লাগে। আমাদের চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে বাইরে কতটা পরিমাণ গরম রয়েছে, কিন্তু তার সাথে এই গরম গরম লুচি, উফ, আলাদাই একটা ব্যাপার। খেয়ে দেখি কেমন লাগে। খিদের পেটে হাতের সামনে তোমরা যাই খাওয়ার পাও না কেন, তোমাদের কিন্তু অমৃত মনে হবে। আমারও কিন্তু বেশ ভালোই লাগলো খাবারটা খেয়ে। সত্যি বলতে খাবারটা খেয়ে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। তবে এখানকার খাবার কিন্তু ভীষণ রিজনেবল। যেমন আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম, আর প্রতি প্লেটে 4 পিস করে থাকে, দাম মাত্র 20 টাকা। প্রবেশপথে মানব সভ্যতার কিছু চিত্র এই দেওয়ালে তুলে ধরা হয়েছে। আমরা এই মুহূর্তে বীরভূম জেলার দুবরাজপুর শহরের কাছেই অবস্থিত মামা ভাগ্নে পাহাড়ের প্রবেশদ্বারের মুখেই দাঁড়িয়ে আছি। চলো এবারে আস্তে আস্তে আমরা ভিতরে যাই। তবে এখানে তোমাদেরকে বলে রাখি, অনেক কিন্তু হনুমান আছে, আর যেটা আমরা এসেই দেখতে পেয়ে গেছিলাম। তবে সামনে দেখো, ওই দেখো হনুমানটা কিরাম ঘুরে ঘুরে বসছে। আমার কিন্তু বেশ ভয় লাগছে, এই না আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। এই মামা ভাগ্নে পাহাড়ের কাছেই রয়েছে একটা কালী মন্দির এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট পাহাড়েশ্বরী জনি। তবে এই অঞ্চলেই রয়েছে আরেকটি বিশেষ আকর্ষণ, তবে সেটা হলো ত্রিলেশ্বর মহাদেবের মন্দির। শোনা যায় এই মামা ভাগ্নে পাহাড়ের কোলেই আছে রঘু ডাকাতের গুহা। চলো যাওয়া যাক আর দেখা যাক সেই গুহা আজও আছে কিনা।
এখানেই কিন্তু একটা সুন্দর পার্ক করা আছে, যার নাম পাহাড়েশ্বর পার্ক। এখানে মাথা পিছু মাত্র 10 টাকা করে টিকিট। তবে সাথে কোনো বাচ্চা থাকলে ভিতরে খেলার জন্য জায়গার কম পড়বে না। আর প্রাপ্তবয়স্কদের জন্য থাকবে মনোরম প্রকৃতি, যেটা সবার ভীষণ ভালো লাগবে। এটিই হলো দুবরাজপুরের অন্যতম আকর্ষণ, যার নাম পাহাড়েশ্বর শিব মন্দির। তোমাদের সবার মন কাড়তে বাধ্য হবে, কারণ মন্দিরটি এতটাই সুন্দর। এই মন্দিরটি তৈরি করতে কম করে হলেও 5 বছর সময় লেগেছে। তবে তোমরা কি জানো, এই মন্দির কিন্তু কোনো রড দ্বারা নির্মিত নয়। এখানে যে শিলাখণ্ডটি আছে, এই শিলাখণ্ডকেই সবাই পাহাড়েশ্বর মহাদেব হিসেবেই পুজো করে থাকে। তবে শোনা যায় এই মহাদেবের আকৃতি সেটা নাকি প্রতিদিন এক তিল করে আকারে বৃদ্ধি পায়। মন্দিরের বাইরের এই দেয়ালেই রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। তবে এই ক্ষুদ্র কাজই কিন্তু তোমাদের মন কাড়বেই। তবে অবশ্যই এই মন্দির একবার তোমরা ঘুরে যেও, কারণ এই মন্দিরে এসে সত্যি বলতে মনটা হালকা হয়ে যায়। এত মন্দির আমরা ঘুরি, তবে এই মন্দিরের চূড়া কিন্তু বেশ উঁচু বলেই আমার মনে হলো। এই মন্দিরের পাশেই আছেন মা মনসা দেবী এবং মহাদেবের বাহন নন্দী। মন্দির ঘুরেই চললাম সোজা মামা ভাগ্নে পাহাড়ের দিকে। তবে এখানে দেখতে পাচ্ছ বহু পাহাড় ছোট ছোটভাবে মনে হচ্ছে যেন জন্ম নিয়েছে। মামা ভাগ্নে পাহাড়ে আসার আগে সত্যি বলতে আমার মনে মনে অনেকগুলো প্রশ্ন ছিল, তার সাথে ছিল কিছুটা ভয়, কারণ আমি কিভাবে পাহাড়ে উঠব এইটা ভেবে। তবে এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা আছে, যাতে ছোট থেকে বড় কারোরই কোনো অসুবিধা না হয়। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গুপি গাইন বাঘাবাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগরম ইত্যাদি চলচ্চিত্র শুটিং করা হয়েছে। মামা আর ভাগ্নে এই দুটি পাহাড়ের সৃষ্টি নিয়ে অনেক কথা প্রচলিত আছে, অনেক রকমের কাহিনীও শোনা যায়। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো রামায়ণের রাম যখন তার স্ত্রী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা যাত্রা করেছিলেন, তখন হিমালয় থেকে পাথর আনা হচ্ছিল রথে করে সেতু বন্ধনের জন্য। সেই সময় কিছু পাথর এখানে পড়ে যায়, আর এইভাবেই সৃষ্টি হয় মামা আর ভাগ্নে পাহাড়ের। অপর একটি পৌরাণিক কাহিনী হলো যে বিশ্বকর্মা শিবের নির্দেশে এক রাতে দ্বিতীয় কাশী তৈরি করার জন্য সেগুলো সংগ্রহ করেছিলেন। যখন সে পাথর সংগ্রহ করে কাজ শুরু করতে যাচ্ছিল, তখন ভোর হয়ে গেল এবং সে চলে গেল। তারপর থেকেই সৃষ্টি মামা ভাগ্নে পাহাড়ের। তাই মামা ভাগ্নে পাহাড় কিভাবে সৃষ্টি সঠিকভাবে বলা খুবই মুশকিল। মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তায় পৌঁছে গেলাম, তবে মামা ভাগ্নে আছে কোথায়? চলো সামনে যাওয়া যাক। তবে যেতে যেতে ভাবছিলাম যে মামা ভাগ্নে ছাড়াও দেখার মতো এখানে আরও পাথর রয়েছে, যেমন অনেক ছোট বড় প্রচুর পাথর রয়েছে চারিপাশ ঘিরে। আর সব থেকে বড় কথা, এখানে খুব সুন্দর গাছ রয়েছে। সব ধর্মই সত্যি, পবিত্র হৃদয় যার, ঈশ্বর সহায় তার।
এটি হলো পাহাড়েশ্বরী কালী মায়ের মন্দির। তবে এই লেখাটা এই মন্দিরেই কিন্তু লেখা আছে। এখানেই খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত আছেন মা তারার মূর্তি এবং সাথে আছেন সাধক গুরু বামদেব। এই মন্দিরের অপর প্রান্তে চোখ পড়তেই দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশ্রম। আশ্রমের দালানেই দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেটা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, নিয়ে নিলাম ঠাকুরের প্রসাদ, তার সাথে নিয়ে নিলাম ঠাকুরের আশীর্বাদ, যেটা প্রত্যেকের জীবনে ভীষণ জরুরি, যেটা না থাকলে সামনে কখনো এগোনো যায় না। এই আশ্রম প্রাঙ্গণেই রয়েছে শ্রী শ্রী স্বামী সদানন্দের সমাধি, যাকে সবাই এখানে মৌন বাবা নামেই চেনে। আমরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাদের সামনে সমস্ত কিছুটা তুলে ধরি, আর তোমরাই আমাদের ইন্সপিরেশন, আর আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই। এখন তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছে শক্তি অনেকটাই কমে যাবে, কারণ তোমরাই আমাদের মনের জোর। নিচে দেওয়া ডেসক্রিপশানে সব লিঙ্ক উল্লেখ করা থাকবে। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর তার পাশেই দেখতে পারবে বেল আইকন আছে, সেটাও প্রেস করে দেবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, আর সেটার জন্যই বেল আইকন। এখানে আসলে তোমরা বলবেই না যে আমরা পাহাড়ে এসেছি, তার কারণ এখানকার রাস্তাটা পুরোটাই সমান্তরাল, যেটার জন্য কারোর কোনো অসুবিধাও হয় না। আর সত্যি বলতে এখানকার প্রকৃতির মাধুর্য আমাদেরকে সত্যিই মুগ্ধ করে তুলছে। এখানকার গাছপালা, পাহাড়, এই রাস্তা, এত সুন্দর সুন্দর পাথর, সত্যিই খুব ভাল লাগছে আমার। আমি তো আপনাদের বলবো একদিন সময় বার করে আপনারা এখানে চলে আসুন ঘুরতে, দেখুন আপনাদের ভালো লাগবে। পুরো সুন্দরভাবে জায়গাটা রাস্তা বানানো আছে এই জায়গার, মানে দেখতে পাচ্ছেন নিচটা পুরো বাঁধানো আছে এদিকে। এই জায়গাটাতে দেখুন পুরো বাঁধানো, কত পাথর, চারদিকটা দেখুন পাথর। কিন্তু একটাই এখানে জিনিস খারাপ আছে, যেটা আমার মানে বলা উচিত। এই যে পাথরে যে যার নিজের নাম লিখে রেখেছে, A+, এইসব জিনিসগুলো ঠিক নয়, করা উচিত নয়। এই জিনিসটা তো আমাদেরই উচিত যে জিনিসটাকে ভালোভাবে রাখবার। এটা একটা নেচারের মধ্যে যত নেচারের সাথে আমরা ছেড়খানি করবো না, তো ওটা অনেক খারাপ হয়। তো সবসময় নেচারকে নেচারের মধ্যে থাকতে দেওয়াই উচিত। আর আমাদের একদম উচিত নয়, কোনো মানুষেরই এখন উচিত না। দেখো যেখানে দেখবেন দেখুন নাম লেখা আছে পিছনে, A+, হোয়াট এভার ইট ইজ, এগুলো একদম উচিত নয়। দেখুন কি বলবো। যোগ বিয়োগ বা কারোর নাম দ্বারা চিহ্নিত না করলেও মামা ভাগ্নে পাহাড়ের রাস্তাটা আমরা পাহাড় দ্বারাই বুঝতে পারছি যে কোন দিকে গেলে আমরা মামা ভাগ্নের দর্শন পেয়ে যাব। পাথরগুলোর মাঝখান দিয়ে গজিয়ে ওঠা গাছগুলো বেশ ভালো লাগছে। তার মাঝখানে পাথরগুলোকে দেখে মনে হচ্ছে যেন গাছের সাথে লুকোচুরি খেলছে। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার যাত্রাটা খুব ছোট বললে ভুল হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লাগছে। তোমরা রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল চ্যানেলের সদস্য, আর সদস্য মানেই
একটা পরিবার, আর পরিবারের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই। তাই জন্য বলছি যে এই রাস্তা দিয়ে উঠতে উঠতে আমি এক জায়গায় বসে পড়েছিলাম, আর সেটাই পাথরের ওপরেই বসেছিলাম। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছিল বসে থাকতে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে থাকি। এক অদম্য ইচ্ছে শক্তি, যেটা তোমরা পাশে না থাকলে একেবারেই সম্ভব হতো না। আর সেই ইচ্ছে শক্তির দ্বারাই আবার আমি পথ চলা শুরু করলাম। সোজা পথে হাঁটতে গিয়ে ডান দিকে চোখে পড়ল আরেকটি সিঁড়িপথ। তবে সেখানে লেখা ছিল যে জুতো খুলে প্রবেশ করতে, তাই আমরা জুতো খুলেই প্রবেশ করব। তবে ওঠার আগে এই সিঁড়িপথেই খুব সুন্দরভাবে লেপে রাখা রয়েছে গোবর, তবে সেখানে ফুল দেওয়া আছে। তাই আমার মনে হলো যে এখানে হয়তো কোনো কিছু পুজো দেওয়া হয়েছে, তাই সেই সিঁড়িতে পা না রেখেই আমরা সোজা চললাম। বাড়ির কাছেই মামা ভাগ্নে পাহাড় থাকা সত্ত্বেও একবারও আসার সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে এইবারে আমি প্রথম আসলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছে। সিঁড়িপথ দিয়ে ওপরে উঠতেই দেখতে পারলাম খুব সুন্দর করে একটা কাজ করা রয়েছে, তোমরা কি খেয়াল করলে? তবে ওপর থেকে এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পাহাড় পছন্দ না সমুদ্র, নির্দ্বিধায় বলতে পারি আমার পাহাড় ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখতে দেখতে এবারে আমাদের যাত্রা মনে হয় সফল হলো, কারণ আমরা পেয়ে গেছি গুপ্তধনের সন্ধান। এখানে গুপ্তধন বলতে মামা আর ভাগ্নে পাহাড়। আমার পিছনে আছে, এটা হচ্ছে মামা ভাগনা। শোনা যায় মামা ভাগ্নে পাহাড়টি গ্রানাইট শিলা দিয়েই তৈরি। ছোট ছোট ঘন জঙ্গল এবং ছোট ছোট বিক্ষিপ্ত পাথরের টিলা দ্বারাই রয়েছে এই অঞ্চলটা বেষ্টিত, আর মামা ভাগ্নে পাহাড় রয়েছে তাদের মাঝখানেই। মামা ভাগ্নে পাহাড়ের উচ্চতা একটি আনুমানিক 15 ফুট এবং আরেকটা আনুমানিক 13 ফুট মতো তো হবেই। এই পাহাড়ের পাশেই রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্টি পাহাড়েশ্বরী দেবীর জনিপীঠ। স্থানীয় বিশ্বাসের মতে মনে করা হয় যে এই জনিপীঠ আসামের কামরূপ কামাখ্যা জনিপীঠের মতোই। একটা অদ্ভুত জিনিস দেখো যে এই পাথরগুলোর নিচেই কিন্তু রয়েছে তিরপল পাতা। তার মানে নিশ্চয়ই এখানে কেউ ধ্যান করে অথবা কোনো পূজারী থাকে। এই মামাভাগ্নে পাহাড়ের উপর থেকেই কিন্তু পুরো দুবরাজপুর শহরটা দেখা যায়। এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ওই দূরে আছে হচ্ছে হেতমপুর রাজবাড়ি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হচ্ছে হেতমপুর রাজবাড়ি। আপনারা হয়তো বুঝতে পারবেন না এই ক্যামেরা থেকে, কিন্তু সামনে এলে একটু দেখতে পাবেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যটা কি অপূর্বই না লাগছে। আকাশের মেঘগুলো দেখুন, সত্যিই অপূর্ব।
আমরা একদম টপে বসে আছি, একদম টপে। আর আমরা যে পাথরটায় বসে আছি এই পাথরটা অনেক স্লিপি, অনেক মসৃণ। এখানে যথারীতি স্লিপ কাটা যায়, বাচ্চারা যেরকম স্লিপ চড়তো ওরকম স্লিপ চড়তে পারবে তোমরা আসলে। মানে আমি যথারীতি একটু করে স্লিপ চড়বই ভাবছি। আমাদের সামনে আছে জনিপীঠ, সেটা আসামে নয়, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সবাই ভাববে জনিপীঠ মানে আমাদের আসামে আছে, গুয়াহাটিতে, কিন্তু তার মধ্যে আপনি সামনেই দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে জনিপীঠ। এখানকার মতে এটাই হচ্ছে কামাখ্যা মা, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিরাজমান। জায়গাটা দেখুন, টপ, দারুণ জায়গা। এখান থেকে পুরো দুবরাজপুর শহরটা, এই জায়গাতে দুবরাজপুর শহরটা পুরো দেখা যায়, পুরো। পিছনেই রাজবাড়ি দেখা যাচ্ছে, যেটা আগের দিন ব্লগে দেখানো হয়েছে। প্লাস এখানে যে লোকাল গ্রামটা আছে সেই গ্রামটাও এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানের পরিবেশ আর প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য আর মাধুর্য রয়ে আছে। আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে না, অসাধারণ অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে। এত যে আমরা নিচ থেকে উপরে এলাম, যে যতটা জার্নি হয়েছে, যতটা কষ্ট হয়েছে, আসার পর এখানে বসবার পর সব শেষ। মানে এত সুন্দর এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কষ্ট হয়েছে যে সেই কষ্টটা আর মনে হচ্ছে না, কারণ এখানকার প্রকৃতি আর প্রকৃতির সাথে যে হাওয়া আর এই যে আকাশ মেঘ আর সাথে এত সুন্দর পাথরগুলো রয়েছে, সেগুলোর জন্য অনেকটা হালকা লাগছে। শরীরে যত টায়ার্ডনেস ছিল সব কিছু মিলিয়ে গেছে এই প্রকৃতির মধ্যে। চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি। এত সুন্দর প্রকৃতি আর প্রকৃতির মাঝেই আমরা খুঁজে পেয়েছি মজার ছলে একটি ছোট্ট জিনিস। ছোট্ট বলাটা ভুল, তবে দেখাচ্ছি। এই হলো মামা আর এই হলো ভাগ্নে। আর এই দুটো পাথরের মধ্যেখানে পেয়েছি এই সাধু বাবাকে। দেখুন, ইনি এমন একজন সাধু বাবা যিনি কখনো চোখ খুলে ধ্যান করেন, কখনো চোখ বন্ধ করে ধ্যান করেন, আবার কখনো বা হাসতে হাসতে ধ্যান করেন। যাই হোক, এবারে কাজে আসি, সুন্দর কথাতে আসি। সেটা হলো এই যে ভাগ্নে দেখছো, ভাগ্নে কিন্তু সম্পূর্ণ দেখো কতটা বড়, এত বড় একটা পাথর। সেই পাথরটি আছে এই দুটো ছোট পাথরের উপরে ভর দিয়ে। মানে দূর থেকে আমি তো দেখে ভেবেছিলাম যে এটি হয়তো কোনো মানুষ হতে পারে, কারণ আমরা যেরকম পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকি বা হাঁটা চলা করি, সেরকমই এই পাথরটিও পায়ের পাতার সাহায্যে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। যদিও বা এই পাথরটি হাঁটা চলা করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে রয়েছি আমরা মামা ভাগ্নে পাথরের একদম মিডিলে, যেখানে এই ব্যক্তি খুব চেষ্টা করছে ভীষণভাবে যে ধ্যানে জ্ঞানে সম্পূর্ণ পরিপূর্ণ হতে, যেটা তার দ্বারা হচ্ছে না। আপনি কিছু বলতে চান না এখানকার বিষয়ে? এই যে পাথরগুলোর ওপরে যে নাম লেখা রয়েছে বা কিছু? সব থেকে ওটাই আমার খারাপ লাগলো। এখানে কিন্তু এক জায়গায় উল্লেখ করা আছে যে পাথরে কেউ নাম লিখবেন না, তা সত্ত্বেও এখানে দেখেছি। পিছনটা একবার দেখাও, ওই জায়গাটা, ওখানেও দেখো পাথরের নাম লেখা আছে। সব জায়গায় মানে প্রতিটা পাথরেই নিজেদের নাম প্লাস মাইনাস সব কিছু করে রেখে দিয়েছে। মানে এটা নেচারের সাথে একটা খুব বাজে জিনিস করে, এটা একদম সাপোর্ট করা উচিত। আমি তো করি না। পাথরের গায়ে লেখা ছিল যে পাথরে লিখিবেন না, পাথরের গায়েই লেখা আছে পাথরে লিখিবেন না। তাহলে এরকম কেমন বিচার, তাই না? তো লেখার হলে বোর্ডে লিখে জানিয়ে দিলে ভালো হতো, তাহলে জিনিসটা সবাই আরো ভালোভাবে বুঝতো। আর এইটা শুধুমাত্র পাথর নয়, আমাদের ঐতিহ্য, যেটা অনেক বছর ধরে যুগ যুগ ধরে কিন্তু এরম ভাবেই রয়েছে। হাজার ঝড় জল ঝাপটা সমস্ত কিছু, আমফান সমস্ত কিছু কিন্তু এই পাথরটার উপর দিয়েই গেছে। সব কিছু নড়েছে, পাথরটা নড়েনি। পাথরটা একটা জায়গাতেই এই দুটো পাথরে ভর দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তাই এখানে যারা আসবে, যারাই পরিক্রম করতে আসবে, যারাই এখানকার সমস্ত কিছু ভিজিট করতে আসবে, তারা কিন্তু কখনো এই ভুলটা করো না যে এরম ভাবে নাম লিখে রেখো না।
এটা আমাদের ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য নিয়ে গর্ব করে বলতে পারি অন্যান্য দেশকে যে দেখুন আমাদের এখানে কিন্তু পুরনো ঐতিহ্য আছে। মানুষ হয়তো নেই, তবে তাদের স্মৃতি, তাদের রেখে যাওয়া সমস্ত কারুকার্য কিন্তু এখনো অক্ষত আছে। তো যারা লিখবে তাদেরকেও বারণ করবেন, আর নিজেরাও লিখবেন না, লেখা থেকে বিরত থাকবেন। মামা ভাগ্নে পাহাড়ে ঘুরতে আসতে চাইলে রাস্তাটা কিন্তু খুবই সহজ। কলকাতা থেকে প্রথমে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তারপর সেখান থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। বাস ও ট্রেন উভয়ের মাধ্যমেই কিন্তু আসতে পারবে। দুবরাজপুর বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে। দুবরাজপুর স্টেশন থেকে এই মামা ভাগ্নে পাহাড় মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই পড়ে। আর দুবরাজপুর থেকে এই মামা ভাগ্নে আসতে গেলে টোটো ভাড়া একা আসলে 50 টাকা, আর তোমরা যদি পরিবারের সাথে আসো তাহলে পার হেড 20 টাকা মাত্র। এখানকার রাস্তাঘাট আর চারিদিকের পরিবেশটা একবার দেখো, তোমাদেরও এখানে আসতে ইচ্ছে করবে। শুনেছি এই মামা ভাগ্নে পাহাড়ের কোলেই রয়েছে রঘু ডাকাতের গুহা। চলো সামনে এগিয়ে যাওয়া যাক আর দেখা যাক যে এই গুহাটা খুঁজে পাওয়া যায় কিনা। এই পাহাড়ের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে যে আমার কোনো দিদা বা দাদু এখানে কিন্তু সহজেই ঘুরতে আসবে, কারণ এখানে খুব বেশি একটা সিঁড়ি নেই, বেশিরভাগটাই সমতল জায়গা। পাহাড় থেকে এবারে আমরা আস্তে আস্তে সিঁড়িপথ ধরে নিচের দিকে নামা শুরু করলাম। আর যেতে যেতে সত্যি বলতে আমার একটু মন খারাপ হচ্ছে যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর পাহাড়, টিলা, পাথর সমস্ত কিছুর মাঝখানে রয়েছি, যে সত্যি এগুলো ছেড়ে যেতে আমার একদম মন চাইছে না। তবে কি করব বলো, বাড়ি তো ফিরতেই হবে। এই মামা ভাগ্নে পাহাড়ের কোলেই রয়েছে বেশ অনেকগুলোই মন্দির, আর সেই মন্দিরগুলোও কিন্তু মানুষকে আকর্ষণ করবে। তবে এই মামা ভাগ্নে এখন কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে বেশ নাম করেছে। সত্যি বলতে গাছগাছালির মধ্যে এত সুন্দর করে পাথরগুলোকে রাখা হয়েছে, মনে হচ্ছে কেউ এসে জেনে বুঝে সাজিয়ে দিয়ে গেছে। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, আর সেটা এই প্রকৃতি নিয়ে। প্রকৃতি আমাদের মা, যেটা খারাপ বা নষ্ট করা কারোর অধিকার নেই। তবে এখানে এসে দেখতে পারলাম অনেকেই সেটা করেছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে হাজার হাজার প্লাস্টিকের গ্লাস, তার সাথে রয়েছে মদ্যপ পান করার বোতল, যেটা সত্যি বলতে আমার খুব খারাপ লাগলো। প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এগুলোর দিকে একটু নজর দেওয়া হয়, যাতে বাইরে থেকে কোনো পর্যটক আসলে কোনো রকম অভিযোগ না জানিয়ে খুশি মনে প্রকৃতি উপভোগ করে বাড়ি ফিরতে পারে। দেখতে পারলে রঘু ডাকাতের গুহাটা? যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিও যে ভিডিওর কোন অংশে রয়েছে।
সুন্দর প্রকৃতি আর সুন্দর পাহাড় উপভোগ করে এবারে আমরা রওনা দিলাম বাড়ির দিকে, কারণ মা আমাদের জন্য না খেয়ে উপোস করেই বসে আছে। তাই বেশি দেরি না করে ঝটপট কিন্তু আমরা রওনা দিয়েছি। তবে রওনা দিতে দিতে তোমাদের একটা কথা বলি, এই যে মেঘ দেখছো, আমি কিন্তু ভীষণ মেঘ প্রেমী বলতে পারো। আর সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে। আর যাওয়ার সময় অজয় নদীটা ঠিকভাবে দেখাতে পারিনি। এই রইল অজয় নদী, যেটা এই ব্রিজের নিচেই আছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর এরপরের ভিডিও তোমরা কি দেখতে চাও কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে।